আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এনটিভি ইউরোপ নিউজে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ। বার্তা কক্ষে আপনাদের সাথে রয়েছি আমি ইব্রাহিম আদিত্য। সংবাদের শুরুতেই জানাবো শিরোনাম। ব্রেক্সিট কার্যকরের আলোচনা করতে ব্রিটিশ পার্লামেন্টে বিতর্ক শুরু। বিতর্ক শেষে কমন্সে ভোট অনুষ্ঠিত হবার কথা আগামীকাল বুধবার। 2 মাসের মধ্যে ব্রেক্সিট সমঝোতা শেষ করতে না পারলে স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে দ্বিতীয় রেফারেন্ডামের হুমকি দিলেন স্কটিশ ফার্স্ট মিনিস্টার নিকোলাস স্টারজিয়ন। মার্কিন প্রেসিডেন্টের মুসলিম নিষেধাজ্ঞার বিরুদ্ধে লন্ডন সহ যুক্তরাজ্যের বিভিন্ন নগরীতে হাজার হাজার মানুষের বিক্ষোভ। ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রীয় সফরে আমন্ত্রণ বাতিল করা হবে না বলছে 10 ডাউনিং স্ট্রিট। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দিচ্ছি পুরো সংবাদ। আর শুরুতেই থাকছে ব্রিটেন প্রসঙ্গ। ব্রেক্সিট কার্যকরের আলোচনা শুরু করতে একটি বিল নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে বিতর্ক শুরু হয়েছে আজ। বিলে লিসবন ট্রিটির আর্টিকেল 50 অনুযায়ী ব্রেক্সিট কার্যকরের প্রক্রিয়া সম্পর্কে আলোচনা শুরু করতে প্রধানমন্ত্রী থেরেসা মের প্রতি আহ্বান জানানো হবে। দ্য ইউরোপিয়ান ইউনিয়ন নামের বিলটি নিয়ে টানা 2 দিন পার্লামেন্টে বিতর্ক অনুষ্ঠিত হবে। 2 দিনের বিতর্ক শেষে আগামীকাল বুধবার বিলটি নিয়ে ভোটাভুটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে। বিরোধী দলীয় নেতা জেরেমি করবিন বিলটির পক্ষে থাকায় এটি পাশ হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে দলীয় প্রধানের এই সিদ্ধান্তের বাইরে অবস্থান নেওয়ায় পরিকল্পনা করছে লেবারের উল্লেখযোগ্য সংখ্যক এমপি। এই বিলের বিপক্ষে ভোট দেওয়ার কথা জানিয়ে ইতোমধ্যেই বাংলাদেশি বংশোদ্ভূত লেবার এমপি টিউলিপ সিদ্দিক এবং জো স্টিভেন্স শ্যাডো ক্যাবিনেট থেকে পদত্যাগ করেছেন। ব্রেক্সিট সেক্রেটারি ডেভিড ডেভিস আজ হাউস অব কমন্সে বিলটি নিয়ে বিতর্কের সূত্রপাত করবেন। ব্রেক্সিট সেক্রেটারি ডেভিড ডেভিস আজ হাউস অব কমন্সে বিলটি নিয়ে বিতর্কের সূত্রপাত করেন। এদিকে প্রধানমন্ত্রীর প্রত্যাশা ছিল আর্টিকেল 50 অনুযায়ী পার্লামেন্টের সদস্যদের অনুমোদন ছাড়াই তিনি ব্রেক্সিট কার্যকরের আলোচনা শুরু করতে পারবেন। তবে সুপ্রিম কোর্টের রায়ে সেটি অসম্ভব হয়ে পড়ে। এতে ব্রেক্সিট ইস্যুতে পার্লামেন্টের উভয় কক্ষে বিষয়টি উপস্থাপন করে পার্লামেন্টের সম্মতি নেওয়ার কথা বলা হয়। বিতর্কের পর ভোটাভুটিতে বিলটি যদি সরকারের অনুকূলে যায় তাহলে আগামী সপ্তাহে হাউস অব কমন্সে ফেরত পাঠানো হবে এটি। সেখানে বিরোধী দলগুলো চেষ্টা করবে এতে সংশোধনী আনার। এরপর বিলটি নিয়ে বিতর্ক এবং এটি অনুমোদনের জন্য পাঠানো হবে হাউস অব লর্ডসে। চলতি বছরের 9 মার্চ মাল্টায় অনুষ্ঠিতব্য 2 দিনের ইউরোপিয়ান কাউন্সিল সামিটে অংশ নেবেন ইউভুক্ত 28টি দেশের সরকার প্রধান। পার্লামেন্টের অনুমোদন সাপেক্ষে সেখানে বিষয়টি তুলে ধরতে চান থেরেসা মে। এদিকে প্রধানমন্ত্রী থেরেসা মেকে 2 মাসের সময় বেঁধে দিয়েছেন স্কটিশ ফার্স্ট মিনিস্টার নিকোলাস স্টারজিয়ন। এর সময়ের মধ্যে ব্রেক্সিট নিয়ে সমঝোতা শেষ করতে হবে প্রধানমন্ত্রীকে। তা না হলে স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে দ্বিতীয় রেফারেন্ডাম দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। এর আগে ব্রেক্সিট ইস্যুতেই মুখোমুখি সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এসএনপির ফার্স্ট মিনিস্টার নিকোলাস স্টারজিয়ন ও প্রধানমন্ত্রী থেরেসা মের মধ্যে, কিন্তু তাতে অগ্রগতি তেমন হয়নি বললেই চলে। ফলে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে তিনি আলটিমেটাম দিলেন বলেই দৃশ্যত মনে হচ্ছে। নিকোলাস স্টারজিয়ন বলেছেন তিনি থেরেসা মের সঙ্গে সাক্ষাতে ইউরোপীয় ইউনিয়নে স্কটল্যান্ডের জন্য একক বাজার সুবিধা সহ যেসব প্রস্তাব দিয়েছিলেন তা গুরুত্বের সঙ্গে নেওয়া হয়নি বলেই কার্যত মনে হচ্ছে। তাই তিনি বলেছেন ব্রেক্সিট ইস্যুতে লিসবন ট্রিটির আর্টিকেল 50 সক্রিয় করার আগেই এক ধরনের আন্দোলন শুরু হয়ে যেতে পারে এবং এটি হতে পারে মার্চের শেষ নাগাদই। 7টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে মার্কিন প্রেসিডেন্টের নিষেধাজ্ঞার বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে লন্ডন সহ যুক্তরাজ্যের বিভিন্ন নগরীতে। প্রেসিডেন্ট ট্রাম্পের এক নির্বাহী আদেশে ইরাক, ইরান ও সিরিয়া সহ 7টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। বিলটি নিয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাজ্যের আইন প্রণেতারা। হোম সেক্রেটারি অ্যাম্বার রুড আজ এক প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশের সমালোচনা করে বলেন এতে বরং আইএস সহ জঙ্গি গোষ্ঠীগুলোর জন্য এক ধরনের উস্কানি হিসেবে কাজ করবে। যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞাকে অপপ্রচার বা প্রোপাগান্ডার মোক্ষম হাতিয়ার হিসেবে ব্যবহার করবে তথাকথিত ইসলামিক স্টেট। ট্রাম্পের পূর্ব নির্ধারিত রাষ্ট্রীয় সফর বাতিল করতে প্রধানমন্ত্রী থেরেসা মের উদ্দেশ্যে করা একটি পিটিশনে এরই মধ্যে স্বাক্ষর করেছে 16 লক্ষেরও বেশি মানুষ। অন্যদিকে 10 ডাউনিং স্ট্রিটের বাইরে ট্রাম্প বিরোধী বিক্ষোভের আয়োজন করেন লেখক ও কলামিস্ট ওয়েন জোন্স। ট্রাম্প বিরোধী ওই বিক্ষোভে রাজপথে ছিল কয়েক হাজার মানুষ। লন্ডন ছাড়াও ম্যানচেস্টার, গ্লাসগো, অক্সফোর্ড, ক্যামব্রিজ, ব্রাইটন, লিভারপুল ও আরও কয়েকটি শহরে এই বিক্ষোভ প্রদর্শিত হয় গতকাল।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিভাষণে বিধিনিষেধ আরোপ করার পর যুক্তরাজ্যে তার রাষ্ট্রীয় সফর বাতিল করার যে দাবি উঠেছে 10 ডাউনিং স্ট্রিট তা খারিজ করে দিয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্রগুলো জানিয়েছে, ট্রাম্পের আমন্ত্রণ বাতিল করা হলে তা হয়তো একটি জনপ্রিয় পদক্ষেপ হবে, কিন্তু সেই আমন্ত্রণ ইতোমধ্যেই গৃহীত হয়েছে, যা এখন বাতিল করা অশোভনীয়। দর্শক, এবার জানাবো বাংলাদেশ প্রসঙ্গ। 27টি রাজনৈতিক দলের প্রস্তাবিত 125 জনের নামের মধ্যে 20 জনের সংক্ষিপ্ত তালিকা করেছে সার্চ কমিটি। মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। বিকাল 4টা থেকে শুরু হওয়া বৈঠক শেষ হয় সন্ধ্যা 6টায়। সার্চ কমিটির 6 জন সদস্য সহ বৈঠকে অংশ নেন মন্ত্রিপরিষদ সচিব। দুপুরের পরপরই সুপ্রিম কোর্ট এলাকায় যান সার্চ কমিটির সদস্যরা। আগামীকাল সকাল 11টায় আরও 5 জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে সার্চ কমিটির বৈঠকের কথা রয়েছে। বিস্তারিত দেখুন রিপোর্টে। নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করেন 25 জানুয়ারি। 10 কার্যদিবসের মধ্যে তারা রাষ্ট্রপতির কাছে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের নিয়োগে 10 জনের নাম প্রস্তাব করার কথা। সে লক্ষ্যেই নানান উদ্যোগও নিয়েছেন সার্চ কমিটির সদস্যরা। তারই ধারাবাহিকতায় রাষ্ট্রপতির সাথে সংলাপে অংশ নেয়া 31টি রাজনৈতিক দলের কাছে 5 জন করে ব্যক্তির নাম চায় সার্চ কমিটি। সোমবার নাম জমা দেয় 5টি রাজনৈতিক দল, আর মঙ্গলবারও সকাল 10টা থেকে বিভিন্ন রাজনৈতিক দল তাদের চোখে গ্রহণযোগ্য ব্যক্তিদের নাম জমা দেয়। বেলা 12:30টায় নাম জমা দেন বিএনপির প্রতিনিধি। এ সময় তার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, সার্চ কমিটির প্রতি তাদের আস্থা আছে কিনা। সার্চ কমিটি যেভাবে গঠিত হয়েছে তাতে তো আমরা আমাদের প্রতিক্রিয়া জানিয়েছি, আমাদের দলের পক্ষ থেকে আমাদের সংগ্রামী মহাসচিব এটিতে জানিয়েছেনই। তো তারপরেও আমরা গণতন্ত্রের স্বার্থে, দেশের মানুষের নাগরিক স্বাধীনতার স্বার্থে, দেশের শান্তি, স্থিতিশীলতা এবং স্থৈর্য এটার স্বার্থে যতদূর সম্ভব যে প্রক্রিয়াগুলো সম্পন্ন করা দরকার, মানুষের আশা আকাঙ্ক্ষা তাদের পরিপূরণের স্বার্থে আমরা এই আমাদের নামের তালিকাটি দিয়ে গেলাম। আর বেলা 1টায় আওয়ামী লীগের পক্ষ থেকে দলের দপ্তর সম্পাদক নির্বাচন কমিশন পুনর্গঠনে তাদের প্রস্তাবিত নাম জমা দেন। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের অগ্রাধিকার দিয়ে যোগ্য, স্বচ্ছ আলাপ আলোচনার মাধ্যমে এদের নাম প্রস্তাব আনা হয়েছে, যে নামগুলো জননেত্রী শেখ হাসিনা এখানে পাঠিয়েছেন আমাদের মাধ্যমে। নাম জমা দেওয়া হয় জাতীয় পার্টি, জাসদ, এলডিপি, ওয়াকার্স পার্টি সহ অধিকাংশ রাজনৈতিক দলের পক্ষ থেকেই। আমরা যেই বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম দিয়েছি তাদের মধ্য থেকে যদি নির্বাচন কমিশন গঠন করা হয়, দেশে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হবে তাদের দ্বারা। আমরা নারী সদস্য আছে। নাম জমা দেবার নির্ধারিত সময় বেলা 3টা পর্যন্ত 27টি রাজনৈতিক দল তাদের প্রস্তাবিত নাম জমা দেয় মন্ত্রিপরিষদ বিভাগে। আজকে বিকাল 3টা পর্যন্ত মোট 31টি রাজনৈতিক দলের মধ্যে 27টি রাজনৈতিক দল আমাদের কাছে তাদের প্রস্তাবনা দাখিল করে। যে 4টি দল প্রস্তাবনা দেয়নি তারা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং গণফোরাম। কমিউনিস্ট পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল মন্ত্রিপরিষদ বিভাগে একই বিষয়ে চিঠি দিলেও তাতে কোনো নাম প্রস্তাব না করে সার্চ কমিটির কাছে তাদের বিভিন্ন সুপারিশ তুলে ধরেছেন বলে জানানো হয়েছে দল দুটির পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এবার জানাবো কমিউনিটি প্রসঙ্গ। অত্যন্ত জাঁকজমকভাবে মধ্যপ্রাচ্যের জনপ্রিয় পারফিউম ব্র্যান্ড আল হারামাইন প্রথমবারের মতো তাদের নিজস্ব তত্ত্বাবধানে গ্রিন স্ট্রিটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো। সোমবার রয়্যাল রিজেন্সি হলে আল হারামাইন গ্রুপের নানা কার্যক্রম তুলে ধরে এক আড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। 1970 সালে পবিত্র মক্কা শরীফ থেকে যাত্রা শুরু করা আল হারামাইন পারফিউম পৃথিবীর প্রায় 65টি দেশে তাদের ব্র্যান্ড সরবরাহ করে থাকে। এছাড়া পশ্চিমা দেশে এর চাহিদার বিষয়টি বিবেচনায় R&R নামে নতুন একটি সেবাও চালু করেছে আল হারামাইন গ্রুপ। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ উপস্থিত ছিলেন ব্রিটেনে বাংলাদেশের হাই কমিশনার নাজমুল কাওনাইন, ইউকে বিসিসিআই প্রেসিডেন্ট বজলুর রশিদ MBE, বিবিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট শাহগীর বখত ফারুক,
মুকিম আহমেদ, মাতাব চৌধুরী, এনটিভি ডিরেক্টর মোস্তফা সারোয়ার, চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদুস সামাদ জেপি, বিসিএ প্রেসিডেন্ট পাশা খন্দকার সহ আরও অনেকেই। শুধু ব্যবসায়িক চিন্তাধারা থেকে নয়, ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সাথে সুসম্পর্ক গড়ার উদ্দেশ্যেই ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে লন্ডন সহ শীঘ্রই লুটন, ম্যানচেস্টার, আল হারামাইন সেবা পৌঁছে দেওয়া হবে বলে বক্তব্য রাখেন এর প্রতিষ্ঠাতা সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক মাহতাবুর রহমান। উপস্থিত সবাই মাহতাবুর নাসিরের নানা সমাজ সেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। সম্প্রতি সিলেটে 250 শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালের মাধ্যমে চিকিৎসা সেবায় যে ভূমিকা রাখতে যাচ্ছেন আগত অনেকেই তার প্রশংসা করেন। এর আগে আপটন পার্ক স্টেশনের সংলগ্ন আল হারামাইন পারফিউমের প্রধান শাখার শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটেনের বাংলাদেশ হাইকমিশনার নাজমুল কাওনাইন, এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন সহ কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা। আমি অত্যন্ত খুশি যে ওনার ব্যবসা উনি লন্ডনেও এনেছেন এবং এই ব্যবসার মাধ্যমে আমাদের ব্রিটিশ বাংলাদেশ ডায়াসপোরার লোকদের অনেক সুবিধা হবে এবং আমাদের বাংলাদেশের নাম এবং বাংলাদেশের অর্থনীতিতেও এটার একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট থাকবে বলে আমি বিশ্বাস করি। ইউকের কাস্টমার যারা সবসময় মক্কা এবং মিডিল ইস্টের সব জায়গায় যান, ওনাদেরই চাহিদা ছিল যে আপনারা এটা রিটেল শোরুম এখানে করেন, যার জন্য আমরা এখানে প্রথম রিটেল শোরুম করেছি এবং আমি আশা করি আপনার মাধ্যমে আমাদের প্রবাসী ইউকে বসবাসরত সবাই বাংলাদেশিরা এই প্রোডাক্ট ব্যবহার করবেন, উপভোগ করবেন। Shop opening on a retail basis. We love Al Haramain. We tried their perfume in Dubai and around the world, and it's good to have them in Greenstreet, the heart of London. Thank you. No, it's a stepping stone for the company. We look forward that the people of the UK would be accepting our brand, and we will be able to promote the culture and the heritage of the company, as well as the Middle Eastern culture, the Sunnah of Islam into the UK society. বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লন্ডন মহানগর শাখার উদ্যোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতারি পরোয়ানা জারির বিরুদ্ধে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পূর্ব লন্ডনে অবস্থিত যুক্তরাজ্য বিএনপির স্থায়ী কার্যালয়ে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। লন্ডন মহানগর যুবদলের সভাপতি আব্দুল খায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহেদ আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের সভাপতি এমদাদ হোসেন টিপু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সোয়ালিহিন করিম চৌধুরী। এ সময় বক্তাগণ তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ অনতিবিলম্বে বাতিল করার আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবদলের সিনিয়র সদস্য দেওয়ান আব্দুল বাসিত, সুরমান খান, আব্দুল হক রাজ, সৈয়দ লায়েক মোস্তফা, কিবরিয়া ইসলাম, কলিমউদ্দিন, ফলিক আহমেদ ও জামাল খালেদ সহ আরও অনেকে। বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সকল ধরনের বাধা পাশ কাটিয়ে জালালাবাদ কল্যাণ সংঘের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন 2016-17। একটিমাত্র প্যানেল থাকায় জামিল বাবুল পরিষদকে বিজয়ী ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার কনক কান্তিধর। বিস্তারিত জানাচ্ছে আমাদের ইতালি ব্যুরো প্রধান মনিরুজ্জামান মনির। জালালাবাদ কল্যাণ সংঘ বৃহত্তর সিলেটের সভাপতি জামির আহমেদ ও সাধারণ সম্পাদক হিসেবে হুসাইন বাবুল মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশন গতকাল সন্ধ্যায় রুমের একটি রেস্টুরেন্টের হল রুমে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার ফারুক মিয়া এবং এটিএম শাহজাহানের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার কনক কান্তিধর জামিল বাবুল পরিষদের 15 সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করেন। এ সময় তারা জানান, নির্বাচনের নিশ্চিত ভরাডুবি জেনেই একটি প্যানেল মনোনয়নপত্র দাখিল না করেই বিতর্কিত একটি কমিটি ঘোষণা করেন। তাদেরকে বয়কট করার জন্য রাজনীতিবিদ, সুশীল সমাজ ও সাংবাদিক সমাজের প্রতি বিশেষ অনুরোধ জানান নির্বাচন কমিশন। নবনির্বাচিত সভাপতি জামিল আহমেদ ও সাধারণ সম্পাদক হুসাইন বাবুল উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং বৃহত্তর সিলেটবাসী সহ সকলের সহযোগিতা কামনা করেন। নবনির্বাচিত জামিল বাবুল পরিষদ থেকে সহসভাপতি মোহাম্মদ মজির উদ্দিন, রুমান খান, সহসাধারণ সম্পাদক আব্দুল মুমিন, সাংগঠনিক সম্পাদক অলিউর তালুকদার সহ অন্যান্যরা সমাজ উন্নয়নের বলিষ্ঠ ভূমিকা রাখতে প্রতিজ্ঞাবদ্ধ হন। মনিরুজ্জামান মনির, এনটিভি নিউজ, রোম, ইটালি। মাদারীপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে শনিবার লন্ডনের ব্লুমুন সেন্টারে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভার প্রথম পর্বে ফরহাদ হোসেনের সভাপতিত্বে এবং কনকন কান্তি ঘোষের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন স্টিয়ারিং কমিটি প্রধান ব্যারিস্টার চৌধুরী হাফিজুর রহমান। সভার দ্বিতীয় পর্বে সলিসিটর কামরুজ্জামান অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র উপস্থাপন করেন।
উপস্থিত মাদারীপুরবাসীদের সকলেই সর্বসম্মতিভাবে গঠনতন্ত্র গৃহীত হয়। সভায় সংগঠনের নীতি মেনে সর্বসম্মতিক্রমে আগামী 2 বছরের জন্য ব্যারিস্টার চৌধুরী হাফিজুর রহমানকে সভাপতি এবং শহীদুল ইসলাম খানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া ফরহাদ হোসেনকে প্রধান উপদেষ্টা হিসেবে নাম ঘোষণা করেন। এরপর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সবাইকে উদ্দেশ্য করে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা বক্তব্য রাখেন। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের হৃদিতা খান, আমিন খান সঙ্গীত পরিবেশন করেন। প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবা পৌঁছে দিতে সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে সুনামগঞ্জ জেলার ছাতকের গোবিন্দগঞ্জে নির্মিত হচ্ছে আধুনিক হাসপাতাল। এবছরে মার্চ মাসে এর নির্মাণ কাজ শুরু হচ্ছে। আগামী 2.5 থেকে 3 বছরের মধ্যে হাসপাতালটি সম্পূর্ণরূপে চালু করা সম্ভব হবে বলে জানান বিশিষ্ট শিক্ষাবিদ আইয়ুব করম আলী। সোমবার পূর্ব লন্ডনের স্থানীয় এক রেস্টুরেন্টে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি প্রজেক্টের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, এই হাসপাতালটি চালু হলে ছাতক, সুনামগঞ্জ, দোয়ারা বাজার, বিশ্বনাথ, জগন্নাথপুর সহ ওই এলাকার 2.5 মিলিয়ন মানুষ উপকৃত হবে। তিনি বলেন, যদিও হাসপাতালটি প্রাইভেট, তারপরও অতি দরিদ্র পরিবারগুলো এখানে নামমাত্র মূল্যে চিকিৎসা সেবা পাবে। এছাড়া এই প্রজেক্টের আওতায় প্রতিষ্ঠা করা হচ্ছে নার্সিং ট্রেনিং সেন্টার। প্রথম ধাপে অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি, ইনপেশেন্ট অ্যান্ড আউটপেশেন্ট সেবা এবং ডায়াগনস্টিক সেন্টার চালু করা হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমিনা হোল্ডিং কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ডক্টর আব্দুল গাফফার, প্রজেক্টের আর্কিটেক্ট অ্যালেন টমাস, ডিরেক্টর কাজী আঙ্গুর মিয়া, টুনু মিয়া, রইস আলী, রুহুল আমিন সহ আরও অনেকে। এছাড়াও এই অনুষ্ঠানে লন্ডনের বাংলা মিডিয়ার সিনিয়র সাংবাদিকবৃন্দ এবং ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। ইতোমধ্যেই প্রজেক্ট এলাকায় জমি ক্রয় সহ মাটি ভরাটের কাজ শেষ হয়েছে। বিপুল সংখ্যক ফ্রান্স প্রবাসীদের উপস্থিতিতে রবিবার প্যারিসের গার দু নর্দে রয়্যাল ক্যাফে রেস্টুরেন্টে এক প্রতিবাদ সভা করেছে সচেতন যুব সমাজ ফ্রান্স। বেশ কয়েকদিন থেকে ফ্রান্সের কমিউনিটির সমাজকর্মীদের হেয় প্রতিপন্ন করে উদ্দেশ্যমূলকভাবে সামাজিক মাধ্যমে অপবাদ জানানো হচ্ছে। তার প্রতিবাদেই এই সভা অনুষ্ঠিত হয়। আমাদের ইলদা ফ্রান্স প্রতিনিধি নয়ন মামুন জানান, শেখ মোহাম্মদ চঞ্চলের সভাপতিত্বে মঞ্জুর রহমান মঞ্জুর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন শেখ শাহজাহান শাহরু, মিজানুর রহমান সরকার, আসাদ ব্যাপারী, খান মনির, রিপন হাওলাদার, বাবলু মোল্লা, আরিফ, রাসেল, ইকবাল সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, প্যারিসের বাংলাদেশি কমিউনিটির মধ্যে সৌহার্দ্যমূলক পরিবেশ নষ্ট করার জন্য একদল কুচক্রী মহল কাজ করে যাচ্ছে। দীর্ঘদিন ধরে কমিউনিটির সম্মান ক্ষুণ্ণ করার জন্য যারা এসব কর্মকাণ্ড চালিয়ে আসছে তারা প্রবাসী বাংলাদেশিদের উন্নয়নে ঈর্ষান্বিত। তাই শীঘ্রই এ সকল নোংরা কর্মকাণ্ড বন্ধ না করলে কুচক্রী মহলের বিরুদ্ধে আইনের আশ্রয় সহ কমিউনিটিকে নিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান বক্তারা। বৃহস্পতিবার ঢাকায় তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা আধবেলা হরতাল চলাকালে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের নিজস্ব প্রতিবেদক এহসান বিন দিদার ও ক্যামেরাম্যান আব্দুল আলিমের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে ফ্রান্সের সাংবাদিকদের সংগঠন প্যারিস বাংলা প্রেস ক্লাব। আমাদের প্যারিস প্রতিনিধি সেলিম চৌধুরী জানান, সোমবার প্যারিসের মানবাধিকার চত্বর রিপাবলিক ফ্রান্সের বাংলা মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন। প্যারিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি আবু তাহিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এনায়েত হোসেন সোহেলের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন প্যারিস বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি শামসুল ইসলাম, প্রচার সম্পাদক নয়ন মামুন, দপ্তর সম্পাদক সেলিম চৌধুরী, জাকির হোসেন, আবুল কালাম মামুন, মিজান রহমান, রেজাউল করিম সহ অন্যান্যরা। নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে এ সময় বক্তারা বলেন, ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবার জানিয়ে দেব আমাদের সিলেট ব্যুরো অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় শিক্ষার মানকে প্রসারিত করার লক্ষ্যে নবীগঞ্জ উপজেলার ৯ মৌজা কলেজ বাস্তবায়ন কমিটির উদ্যোগে প্রবাসীদের এক বিশাল সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে স্থানীয় কৈলাসগঞ্জ বাজারে উক্ত অনুষ্ঠানে আয়োজন করেন ৯ মৌজা কলেজ বাস্তবায়ন কমিটি। ৯ মৌজা কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে এবং রেজাউল করিম কাপ্তান ও মোহাম্মদ ফখরুজ্জামানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রস্তাবিত ৯ মৌজা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুজিবুর রহমান। অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তিত্ব যুক্তরাজ্য প্রবাসী আলহাজ কারি আব্দুল সালাম চৌধুরী, অনরুদ্দিন জাহিদ, আলহাজ আব্দুল কায়ুম, আব্দুল হক চৌধুরী সহ আর অনেকে। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফখরুল
আহসান চৌধুরী, কাজী ওবায়দুল কাদের হেলাল সহ আরও অনেকে। সভায় বক্তাগণ বলেন, শিক্ষার মানোন্নয়ন তথা জাতির ভবিষ্যৎ বিনির্মাণে শিক্ষা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে 9 মৌজা কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের প্রবাসীরা সংবর্ধনার জবাবে তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সুনামগঞ্জে প্রাইম ব্যাংক টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। মঙ্গলবার সকাল 9টায় শুরু হওয়া উদ্বোধনী খেলায় অংশ নেয় দক্ষিণ সুনামগঞ্জ পাগলা স্কুল ক্রিকেট দল ও HMP স্কুল ক্রিকেট দল। সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান, ইশতিয়াক আহমেদ রূপু, দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, রেজওয়ানুল হক রাজা ও আবু সুফিয়ান সহ আরও অনেকে। প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ সুনামগঞ্জ পাগলা স্কুল ক্রিকেট দল সবকটি উইকেট হারিয়ে 84 রান করতে সক্ষম হয়। পরে HMP স্কুল দল 4 উইকেট হারিয়ে 15 ওভারে সহজ জয় পায়। টুর্নামেন্টে সদর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সহ 8টি স্কুল দল অংশ নিচ্ছে। সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে 10 দিনব্যাপী মানবিকতার সাধনায় বেঙ্গল সাংস্কৃতিক উৎসব সিলেট 2017। 22 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ নগরীর মাছিমপুরস্থ আবুল আমাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে চলবে সংস্কৃতি চর্চার এই আয়োজন। মঙ্গলবার সকালে সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সিলেটে অনুষ্ঠিতব্য এই যাবৎকালের সর্ববৃহৎ আয়োজনে নানা দিক তুলে ধরেন বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজকবৃন্দ। উৎসব আয়োজন নিয়ে কথা বলেন বেঙ্গল ফাউন্ডেশনের উপদেষ্টা ও জাতিসংঘে বাংলাদেশের প্রাক্তন স্থায়ী প্রতিনিধি ডক্টর AK মোমেন, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের ও মহাপরিচালক লুভা চৌধুরী সহ অনেকে। দর্শক, সংবাদ শেষ করব, তবে যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ব্রেক্সিট কার্যকরের আলোচনা করতে ব্রিটিশ পার্লামেন্টে বিতর্ক শুরু। বিতর্ক শেষে কমন্সে ভোট অনুষ্ঠিত হবার কথা আগামীকাল বুধবার। 2 মাসের মধ্যে ব্রেক্সিট সমঝোতা শেষ করতে না পারলে স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে দ্বিতীয় রেফারেন্ডামের হুমকি দিলেন স্কটিশ ফার্স্ট মিনিস্টার নিকোলাস স্টার্জিয়ন। মার্কিন প্রেসিডেন্টের মুসলিম নিষেধাজ্ঞার বিরুদ্ধে লন্ডন সহ যুক্তরাজ্যের বিভিন্ন নগরীতে হাজার হাজার মানুষের বিক্ষোভ। ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ বাতিল করা হবে না, বলছে 10 ডাউনিং স্ট্রিট। দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা NTV ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।